আজ স্নায়ুযুদ্ধ সিবিআই এর মুখোমুখি হতে শিলংয়ে রাজীব কুমার। সিবিআই কে সামলাতে পুরোপুরি তৈরি কলকাতার পুলিশ কমিশনার। কেন্দ্রীয় সংস্থার উপর পাল্টা চাপ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন দুদে আইপিএস। সকাল থেকেই নিরাপত্তার কড়াকড়ি, রীতিমতো নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে শিলংয়ের সিবিআই অফিস। দেখতে পাচ্ছেন সকালের ছবিটা। এই মুহূর্তে আমাদের সঙ্গে শিলং থেকে রয়েছেন প্রতিনিধি অর্ণব হাজরা। অর্ণব, সকাল থেকে নিরাপত্তার ছবিটা দেখাচ্ছিল তুমি, বেলা বাড়ার সঙ্গে কি নিরাপত্তা আরো বেড়েছে? একেবারেই তাই। আমরা রয়েছি এই মুহূর্তে মেঘালয়ের শিলং। সেই শিলংয়ের যে নির্দিষ্ট জায়গা তার নাম হলো অকল্যান্ড। এই অকল্যান্ডেরই সিবিআই অফিস এবং এই সিবিআই অফিসেই 9:10-এ সিবিআইয়ের 5 জন অফিসার ইতিমধ্যেই এসে সেখানে পৌঁছেছেন এবং আরও কয়েকজন অফিসার তা আসবেন। আজই দুপুর 2টোর মধ্যে তারা এখানে এসে পৌঁছাবেন। এবং এই মুহূর্তে তুমি সিবিআই অফিসের সামনে নিরাপত্তার বলয়টা তুমি লক্ষ্য করতে পারছো। এই যে মূল রাস্তায় স্থানীয়দের চলাচল থাকলেও লিঙ্ক রোডগুলো কিন্তু চলাচল বন্ধ করা হয়েছে এবং বেশ কিছু রাস্তা, এবং এই যে সিবিআই অফিস এখান থেকে ঢিলছড়া দূরত্বেই রয়েছে সিটি ধাবা। এই ধাবাতেই রয়েছেন সিবিআই অফিসাররা। কাজেই এই রাস্তাটা একেবারেই সাধারণ মানুষের জন্য এখানে যাতায়াতের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া আছে। বিভিন্ন রাস্তার মোড়ে বিভিন্ন পুলিশ পিকেট রয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি হচ্ছে। পুলিশ কুকুর যেমন রয়েছে, পাশাপাশি সিভিল ড্রেসে পুলিশও কিন্তু এখানে বিভিন্ন রাস্তা নজর দিচ্ছে। অন্যদিকে আমরা যে খবর পাচ্ছি, এখনো পর্যন্ত এই অফিসের যে রিসেপশন রুম রয়েছে, রিসেপশন রুমের মধ্যেই কিন্তু ব্যবস্থা করা হয়েছে যেখানে মুখোমুখি হবেন রাজীব কুমার সিবিআই অফিসারদের। এবং এই মুখোমুখি হওয়াটা এখনো পর্যন্ত কোনো ইন্টারোগেশন বা জিজ্ঞাসাবাদ আমরা বলতে পারছি না, কারণ অফিসিয়ালি ফৌজদারি কার্যবিধিতে 160 অর্থাৎ সাক্ষী হিসেবে ডাকা বা অভিযুক্ত হিসেবে সিআরপিসি 41-এর নোটিশ কিন্তু এখনো করা হয়নি। কাজেই আজকে সেই পর্বটা হলেও হতে পারে এমন একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তবে সিবিআই অফিসাররা ভিতরে এই মুহূর্তে রয়েছেন, তারা শেষ মুহূর্তে প্রস্তুতি হারিয়ে নিচ্ছেন। 11টার সময় টাইম দেওয়া হয়েছে রাজীব কুমারকে এখানে অ্যাপিয়ার হওয়ার জন্য। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অ্যাপিয়ার হওয়ার কথা বলা হয়েছিল। সিবিআই যে লেটার রাজীব কুমারকে পাঠিয়েছেন তাতে সকাল 11টার সময় রাজীব কুমার এখানে এসে উপস্থিত হবেন। এখান থেকে কিছুটা দূরে 10 মিনিটের গাড়ির পথ গেলে ত্রিপুরা যে ক্যাসেল, ত্রিপুরা দুর্গ, সেইখানেই রয়েছেন গতকাল থেকে রাজীব কুমার, আইপিএস রাজীব কুমার, কলকাতা পুলিশ কমিশনার। তার সঙ্গে রয়েছেন আরও 2 জন আইপিএস অফিসার, রয়েছেন অ্যাডিশনাল সিপি জাভেদ শামীম কলকাতা পুলিশের, এবং অবশ্যই কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার এসটিএফ মুরলীধর শর্মা। যেটা মনে করা হচ্ছে এই দুজনাই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজীব কুমারের প্রশ্নে, কারণ তাদের মধ্যে একটা বন্ডিং তো রয়েছে। বিধাননগরের কমিশনার পদ রাজীব কুমার ছাড়ার পর সেখানে দায়িত্বে যান জাভেদ শামীম। অর্থাৎ সারদা মামলার বিভিন্ন তথ্য আদান প্রদান সিটের সঙ্গে সিবিআইয়ের, সেক্ষেত্রে জাভেদ শামীমও অনেকটা তার নলেজে রয়েছে। সেক্ষেত্রে জাভেদ শামীম অনেকটা হেল্প করতে পারেন রাজীব কুমারকে। পাশাপাশি মুরলীধর শর্মা তিনি এই মুহূর্তে এসটিএফে রয়েছেন, তার কাছে বেশ কিছু নতুন ইনফরমেশন যেটা প্রয়োজনীয় হতে পারে এমনটা কিছু মনে করা হচ্ছে। কারণ মূল যে 4টে অভিযোগ ছিল সুপ্রিম কোর্টে সিবিআইয়ের হলফনামায়, তার প্রথমেই ছিল নথি ট্যাম্পার করা, অর্থাৎ নথি বিকৃত করা, অর্থাৎ এবং পাশাপাশি আরও কিছু বৈদ্যুতিক যে তথ্য বা নথি সেগুলোর কোনো রকম ফরেন্সিক টেস্ট ছাড়াই তুলে দেওয়া হয়, ফিরিয়ে দেওয়া হয়েছিল অভিযুক্তদের কাছে। এছাড়া রোজভ্যালির একটি নির্দিষ্ট মামলা, সেটাকে সাপ্রেস অফ ফ্যাক্ট করা হয়েছিল, এমনটাও কিন্তু সিবিআই অভিযোগ করেছে। এই অভিযোগগুলোর পাশাপাশি সিজার লিস্ট যা ছিল, সিজার লিস্টের সাথে নাকি মিলছে না সিবিআই যে বিষয়গুলি হাতে পেয়েছে তদন্ত করার সময়, এই বিষয়গুলি কিন্তু মুখোমুখি আলোচনায় উঠে আসতে পারে বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে জেরা বা জিজ্ঞাসাবাদ আবারও বলছি এখনো বলা যাচ্ছে না, কারণ সুপ্রিম কোর্টের মুখোমুখি আলোচনায় যে প্রশ্নগুলো বা যে বিষয়গুলো তুলে ধরতে পারেন সিবিআই অফিসাররা, তার পাল্টা কি তথ্য দিতে পারেন রাজীব কুমার? কিরকম প্রস্তুতি নিয়েছেন এই দুদে আইপিএস? দেখো, রাজীব কুমারের কাছে এটা একেবারে স্পষ্ট, কারণ তার বিরুদ্ধে দেখো অভিযুক্ত হিসেবে তিনি কিন্তু সিবিআইয়ের কাছে অভিযুক্ত এরকমটা বলা যায় না এখনো পর্যন্ত। সিবিআইয়ের যেটা বক্তব্য, তাকে সিবিআই কল করেছে এই কারণে যে সারদা মামলার প্রথম তদন্ত করছিল বিধাননগর পুলিশ, এবং বিধাননগর পুলিশ সব তথ্য বা নথি তা সিবিআইয়ের হাতে তুলে দেয়নি। বেশ কিছু নথি সেগুলো বিকৃত করা হয়েছে, মূলত সেগুলো ইলেকট্রনিক নথি। এর পাশাপাশি বেশ কিছু মামলার কথাও সাপ্রেস অফ ফ্যাক্ট করেছে। বিধাননগর পুলিশের প্রধান পুলিশ কমিশনার হিসেবে যখন রাজীব কুমার দায়িত্বে ছিলেন,
এই জায়গায় আজকে রাজীব কুমার যেটা আমরা জানতে পারছি এই তথ্যগুলি তুলে দেবেন। তিনি যে কোথাও গলত করেননি, তার কাছে যা যা তথ্য ছিল তার পুঙ্খানুপুঙ্খ চার্ট, তার ফাইল এবং তিনি কোন সিজার লিস্টের কোন ডকুমেন্ট কবে তুলে দিয়েছেন এবং তিনি সিবিআইকে কবে চিঠি দিয়েছেন, কেন সিবিআই তদন্ত নিরপেক্ষ নয়, এই বিষয়গুলি তিনি আজ পরিষ্কারভাবে বুঝিয়ে দেবেন অন্তত সিবিআই অফিসারদের। ধন্যবাদ অর্ণব। রাফাল চুক্তিতে রাগ গলিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। প্রতিরক্ষা মন্ত্রকের পাশাপাশি সমান্তরাল দর কষাকষি চালিয়েছে ফ্রান্সের সঙ্গে। জানিয়ে নোট পাঠিয়ে আপত্তি জানিয়েছিলেন প্রতিরক্ষা সচিব। 3 বছরের পুরনো সেই নোট একটি সর্বভারতীয় দৈনিকে ছাপার পরই রাফাল ইস্যুতে ফের আসরে নেমে পড়লেন রাহুল গান্ধী। ভোটের আগে রাফাল ইস্যুতে নতুন অস্ত্র হাতে পেয়ে গেল কংগ্রেস সহ গোটা বিরোধী শিবির, যার উৎস প্রতিরক্ষা মন্ত্রকের 3 বছর পুরনো একটি নোট। 2015-র 24শে নভেম্বর তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্করকে একটি নোট পাঠান সে সময় প্রতিরক্ষা সচিব জি মোহন কুমার। শুক্রবার সেই নোট ফাঁস হয়েছে সর্বভারতীয় একটি ইংরেজি দৈনিকে। নোটে বলা হয়েছে, ফরাসি প্রতিরক্ষা মন্ত্রীর কূটনৈতিক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর যুগ্ম সচিবের মধ্যে আলোচনা সমান্তরাল মধ্যস্থতার ইঙ্গিত। যেখানে প্রতিরক্ষা মন্ত্রকের দ্বারা গঠিত ভারতীয় মধ্যস্থতাকারী দল ফরাসিদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা চালাচ্ছে, সেখানে সমান্তরাল আলোচনা দেশের স্বার্থ বিরোধী। কারণ এমন পরিস্থিতির সুযোগ নিতে পারে ফরাসি মধ্যস্থতাকারীরা। এক্ষেত্রে সেটাই ঘটেছে। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে চুক্তিতে কোনো ব্যাংক গ্যারান্টির শর্ত রাখা হয়নি। এটা প্রতিরক্ষা মন্ত্রকের ঘোষিত অবস্থানের পরিপন্থী। প্রতিরক্ষা মন্ত্রকের নীতি হল যে কোনো বাণিজ্যিক চুক্তির ক্ষেত্রে হয় সরকারি গ্যারান্টি বা ব্যাংক গ্যারান্টির ব্যবস্থা থাকতে হবে। এটা স্পষ্ট যে প্রধানমন্ত্রীর দফতরের সমান্তরাল মধ্যস্থতা প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যস্থতাকারী দলের অবস্থান দুর্বল করে দিয়েছে। আমরা প্রধানমন্ত্রীর দফতরের সেই সব অফিসার যারা মধ্যস্থতাকারী দলে নেই তাদের ফ্রান্স সরকারের সঙ্গে এরকম সমান্তরাল মধ্যস্থতা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি। প্রতিরক্ষা মন্ত্রী দেখুন, প্রধানমন্ত্রীর দফতরের এমন আলোচনা কাঙ্ক্ষিত নয়, কারণ তাতে আমাদের মধ্যস্থতাকারী দলের অবস্থান দুর্বল হয়ে যাচ্ছে। ওই নোট প্রকাশ্যে আসার পরই তেড়ে ফুঁড়ে আসরে নেমে পড়েন বিরোধীরা। কংগ্রেসের অভিযোগ, রাফাল নিয়ে সুপ্রিম কোর্টেও ভুল তথ্য পেশ করেছে মোদী সরকার, তাই রাফাল নিয়ে ফের জেপিসির দাবি তুলেছেন কংগ্রেস সভাপতি। अपने भाषण में प्रधानमंत्री ने ये नहीं कि बोला कि देखिए डिफेंस मिनिस्ट्री ने ऑब्जेक्ट किया था और डिफेंस मिनिस्ट्री के हर अफसर ने कहा था कि प्रधानमंत्री डायरेक्टली नेगोशिएट कर रहा है। हर अफसर ने कहा था कि सॉवरेन गारंटी प्रधानमंत्री ने कैंसिल की। हर अफसर कह रहा था कि अनिल अंबानी को आगे बढ़ाया जा रहा है। तो प्रधानमंत्री ने उसके बारे में क्यों नहीं बोला? क्योंकि चौकीदार चोर है। যার নোটে এত বিতর্ক সেই তৎকালীন প্রতিরক্ষা সচিব জি মোহন কুমারের বক্তব্য, নোটের সঙ্গে সম্পর্ক নেই রাফালের দামের। Some French official was trying to talk about the sovereign guarantee, okay? And the sovereign guarantee has nothing to do with price. It is about a specific issue, which is collateral. It has nothing to do with pricing. That's all. তবে তার কথায় কান দিতে নারাজ বিরোধী শিবির। ভোটের আগে রাফাল ইস্যুতে সরাসরি মোদীকে চেপে ধরতে প্রাক্তন প্রতিরক্ষা সচিবের নোটই এখন অন্যতম হাতিয়ার বিজেপি বিরোধী, বিশেষত কংগ্রেস সভাপতির কাছে। নিউজ 18 বাংলা।